হাইস্ট আছে কতজন আসছে খুব সাবধানে কিন্তু এগুলো দেখা হলে না করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএস উদ্যমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে চাই, যেখান থেকে বিসিএস প্রিলিতে কোশ্চেন এসে থাকে, রিটেনে কোশ্চেন এসে থাকে, ভাইভাতেও জিজ্ঞেস করে। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টির গুরুত্ব কতটা বেশি। আলোচনা শুরুর আগে আমি একটি কথা বলে রাখি, আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনি এমন একটি জায়গায় অবস্থান নেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার কথাগুলো যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তাহলে তার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। ছোট্ট একটি ঘটনা আমি বলি। একবার আমার স্টুডেন্ট ডক্টর বিসিএস ক্যাডার হয়েছে, এটা সম্ভবত 33-তে হবে। হঠাৎ করে আমাকে ফোন করে বলেছে যে স্যার আপনার কারণে বিসিএস ক্যাডার হয়েছে। আমি তো অবাক, আমার কারণে তুমি কীভাবে বিসিএস ক্যাডার হতে পারো? বলে স্যার আমি তো ডক্টর, কিন্তু গেজেটেড হওয়ার পরে আমি দেখেছি বাংলায় হিউজ মার্কস পেয়েছি। তো কীভাবে হিউজ মার্কস পেলাম? তখন সে বলেছে যে আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম, রিটেন পরীক্ষা দিচ্ছিলাম, আপনার কথাগুলো আমার কানের কাছে বেজেছে এবং সেগুলো আমি লিখে দিয়ে আসছি। এই কৃতিত্বটা ওই স্টুডেন্টেরই বেশি আমি মনে করি, কারণ সে কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনেছে। মনোযোগটা থাকলে আর শুনেই বেশি মনে রাখা যায় পড়ার চেয়ে। হ্যাঁ আপনারা লিখবেন, তবে যেহেতু ভিডিওটা থাকে এজন্য আপনারা খুব মনোযোগ দিয়ে সরাসরি এখন যদি আমার কথাগুলো শোনেন তাহলে আমি মনে করি যে সব কথাগুলোই আপনি আত্মস্থ করতে পারবেন, এখান থেকে যে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন। ঠিক আছে, এই জন্য মনোযোগী হওয়া দরকার। আর এমন একটি প্ল্যাটফর্ম আমি তৈরি করেছি, এখানে আমরা তৈরি করেছি যে এখানে যারা আসছে ইতোমধ্যে সব মেম্বারই প্রমাণ করেছে যে না, এটা একটা পড়াশোনার একটা জায়গা বটে। এজন্য আমিও আশায় বুক বেঁধেছি যে যারা এই প্ল্যাটফর্মে এসেছে আশা করি তারা অনেক ভালো করবে। আরেকটি কথা আমি আগে বলে রাখি, শেষের দিকে কিছু ঘোষণা দেব, সেগুলো অবশ্যই আপনারা শুনবেন। হ্যাঁ, সেই ঘোষণাগুলো আমি যে কথা আপনাদের দিয়েছি সেই কথাগুলো কিন্তু অনেকেই আমাকে ইনবক্সে জানাচ্ছেন যে এতগুলো ক্লাস ফ্রি ক্লাস দেওয়ার কথা ছিল, হবে কিনা? অবশ্যই হবে, যেটা আমি বলেছি এটা হবে। আমি আগে বলেছি, আজকে বলছি এবং ভবিষ্যতেও বলবো, এবং সেগুলো চলছে কিন্তু। যেমন আজকের ক্লাসটা তো ফ্রি ক্লাস, তাই না? এজন্য শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সে সময় সঙ্গে আপনারা থাকবেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে, সবাই আপনার খাতার মধ্যে লিখে নেন যে মহাকাব্যের ধারা। মহাকাব্যের ধারা, মহাকাব্যের ধারা সবাই লিখে নেন। মহাকাব্যের ধারা লিখে দিয়েছি, মহাকাব্যের ধারা। সবাই লিখুন মহাকাব্যের ধারা।
নিশ্চয়ই লিখতে পেরেছেন মহাকাব্যের ধারা লেখেন। লিখে এখন শোনেন আপনারা সবাই। শুনতে পাচ্ছেন সব? আপনারা এখন মনোযোগ দিয়ে শোনেন আমার কথাগুলো। আজকে আপনি একটু আত্মবিশ্বাসী হন যে লেকচারে যে কথাগুলো আমি শুনবো সব আমার মনে থাকবে। এই ধ্যান ধারণাটা মাথার মধ্যে আগে নিতে হবে, তাহলে মনে থাকবে। যে টিচার বলবে মনে থাকবে কি থাকবে না, এই যে শঙ্কার মধ্যে থাকা যাবে না, যে যা বলবে সব মনে থাকবে, এই বিশ্বাসটুকু আগে আপনার মধ্যে রাখেন। মহাকাব্যের ধারায় প্রথমেই আমি বলবো যে মহাকাব্য খুব সাধারণভাবে বলা যায় যে মহাকাব্য হচ্ছে এক ধরনের বীর রসাত্মক কাহিনী কাব্য। সার্থক মহাকাব্য আধুনিক যুগের সৃষ্টি হলেও এই মহাকাব্যের যাত্রা শুরু হয় বাংলা সাহিত্যের মধ্যযুগে। বাংলা সাহিত্যের মধ্যযুগে 17 শতকে এই বাংলার পরিসীমা পেরিয়ে বাংলার বাইরে মগের মুল্লক আরাকান রাজসভায় বৌদ্ধ ধর্মাবলম্বী রাজার অধীনে একজন মুসলিম কবি আলাওল, তিনি হিন্দি ভাষার আরেক বিখ্যাত কবি মালিক মোহাম্মদ জায়সের পদুমাবত কাব্য অনুসরণে পদ্মাবতী নামে যে কাব্যটি রচনা করেছিলেন, সে কাব্যের মাঝে মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর এই জন্যই আলাওলকে আমরা মহাকবি হিসেবে আখ্যা দিয়ে থাকি। আলাওলের এই মহাকাব্যের মাঝে মহাকাব্যের বৈশিষ্ট্য আছে, কিন্তু সবগুলো বৈশিষ্ট্য সার্থক রূপে না থাকার কারণে আলাওলকে কিন্তু আমরা কোনোভাবেই সার্থক মহাকবি বলতে পারছি না। তবে তাকে তো আমরা মহাকবি বলবো, এবং সাথে সাথে আরেকটি তথ্য আমরা নেব যে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি হলেন আলাওল। বাংলা সাহিত্যের আধুনিক যুগে এসে প্রথম যাকে আমরা মহাকবি হিসেবে পাব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকবি। একটি কথা আপনাদের বুঝতে হবে, আজকে কিন্তু আমি মাইকেল মধুসূদন দত্তকে পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি মহাকাব্যের ধারায়। মহাকাব্যের ধারায় মাইকেল মধুসূদন দত্ত যতটুকু আসবেন ততটুকুই কিন্তু আজকে পড়াবো। মাইকেলকে আলাদা করে পড়ানোর সুযোগ রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকবি, বাংলা সাহিত্যের একমাত্র মহাকবি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকবি। বাংলা সাহিত্যে কিন্তু আর কেউ সার্থক মহাকবি হতে পারেননি। তার একমাত্র সার্থক মহাকাব্যটি হচ্ছে মেঘনাদ বধ মহাকাব্য। মেঘনাদ বধ কাব্যটি প্রকাশিত হয় 1861 সালে। এ কাব্যে রয়েছে 9টি স্বর্গ। স্বর্গ শব্দের অর্থ হচ্ছে পর্ব। এ কাব্যে রয়েছে মোট 9টি স্বর্গ। এ কাব্যের প্রতিপাদ্য হচ্ছে রাম রাবণের যুদ্ধে রাবণ পুত্র মেঘনাদের বধ। মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ কাব্যের মাঝে মহাকাব্যের সকল বৈশিষ্ট্য রয়েছে। কাব্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত অমিত্রাক্ষর ছন্দে রচিত। এই কাব্যের নায়ক হচ্ছেন রাবণ। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার এই কাব্যটি সেই বাল্মীকির রামায়ণ অনুসরণে রচনা করেন। বাল্মীকির রামায়ণে নায়ক কিন্তু রাবণ নয়। বাল্মীকির রামায়ণে সেখানে রামচন্দ্র হচ্ছে নায়ক, আর এই রাবণ সেখানে খল চরিত্র। মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকির সেই রামায়ণের খল চরিত্র রাবণকে তিনি নায়কের আসনে আসীন করেছেন, আর সেখানকার রামচন্দ্র সেই নায়ককে তিনি এখানে
খল চরিত্র বানিয়েছেন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত সেখানে যা ছিল, রিসিভ করো না। মাইকেল মধুসূদন দত্ত সেখানে যা ছিল ঠিক তার বিপরীতকরণ করেছেন। অর্থাৎ তিনি সেখানকার নায়ককে তিনি খল চরিত্র বানিয়েছেন, আর খল চরিত্রকে তিনি নায়কের আসনে আসীন করে বিপরীতকরণ করে তিনি তার সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, যেটি সাহিত্যে এন্টি এস্টাবলিশমেন্ট বলা হয়ে থাকে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য অনুসরণ করে যিনি মহাকাব্য রচনা করলেন তিনি হচ্ছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মহাকাব্য হচ্ছে বৃত্রসংহার। এই বৃত্রসংহার মহাকাব্যে দুটি খণ্ড রয়েছে। প্রথম খণ্ডটি প্রকাশিত হয়েছে 1875 সালে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে 1877 সালে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্রসংহার মহাকাব্যের যথেষ্ট বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সবগুলো বৈশিষ্ট্য সার্থক রূপে না থাকার কারণে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই বৃত্রসংহার মহাকাব্য সার্থক মহাকাব্য হল না। আর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাকবি হলেও সার্থক মহাকবি হতে পারলেন না। এবার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং মাইকেল মধুসূদন দত্তকে অনুকরণ করে নবীনচন্দ্র সেন তিনটি মহাকাব্য রচনা করেন: রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। আবার বলছি, মাইকেল এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে নবীনচন্দ্র সেন তিনটি মহাকাব্য রচনা করেন: 1 রৈবতক, 2 কুরুক্ষেত্র, 3 প্রভাস। এই তিনটি মহাকাব্যকে একত্রে ত্রয়ী মহাকাব্য বলা হয়ে থাকে। প্রথমটি রৈবতক 1887, তারপরে কুরুক্ষেত্র 1893, প্রভাস 1896। এই তিনটি মহাকাব্যের যথেষ্ট বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু বৈশিষ্ট্য থাকলেও সবগুলো বৈশিষ্ট্য সার্থক রূপে না থাকার কারণে নবীনচন্দ্র সেনের এই তিনটি মহাকাব্যের একটিকেও আমরা সার্থক মহাকাব্য বলতে পারছি না বলেই নবীনচন্দ্র সেনকেও সার্থক মহাকবি বলা যায় না। তবে তিনি বাংলা সাহিত্যে মহাকবি হিসেবে অধিক পরিচিত। এবার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেনকে অনুসরণ করে বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম মুসলিম কবি হিসেবে কায়কোবাদ কাজেম আল কোরেশি 1761 সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে মহাশ্মশান নামে মহাকাব্য রচনা করে ফেললেন। সে এক বিশাল মহাকাব্য, যে মহাকাব্যে 3টি খণ্ড রয়েছে। এই মহাকাব্যটি দীর্ঘদিন ধরে মোহাম্মদ রওশন আলী সম্পাদিত কোহিনূর পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো এবং কাব্যটি একসঙ্গে প্রকাশিত হল বিংশ শতাব্দীর প্রথম দশকে 1905 সালে। 1905 সালে এই মহাশ্মশান কাব্যটি একসঙ্গে প্রকাশিত হয়। মনে রাখতেই হবে, এই মহাশ্মশান মহাকাব্য অনুসরণেই পরবর্তীকালে মুনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর রচনা করেন। হ্যাঁ, এই কায়কোবাদ কাজেম আল কোরেশি তিনি মহাকবি, বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম মুসলিম মহাকবি। তবে বাংলা সাহিত্যের তিনি সার্থক মহাকবি নন। এবার কায়কোবাদ আল কাজেম কোরেশিকে অনুসরণ করে ইসমাইল হোসেন সিরাজি স্পেন বিজয় নামে একটি মহাকাব্য রচনা করলেন। এই কাব্যের মাঝে মহাকাব্যের বৈশিষ্ট্য আছে, কিন্তু
সবগুলো বৈশিষ্ট্য সার্থক রূপে না থাকার কারণে আমরা ইসমাইল হোসেন সিরাজীকে সার্থক মহাকবি বলতে পারছি না, আর তার লেখা স্পেন বিজয় মহাকাব্য হলেও সার্থক মহাকাব্য নয়। সর্বশেষ আমরা দেখব কায়কোবাদ, কাজেমাল কোরেশি, ইসমাইল হোসেন সিরাজী এদেরকে অনুসরণ করে হামিদ আলী নামে এক কবি কাশেম বধ নামে মহাকাব্য রচনা করেন। তার মহাকাব্যের মাঝেও কিন্তু মহাকাব্যের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সবগুলো বৈশিষ্ট্য সার্থক রূপে না থাকার কারণে সর্বশেষ তিনিও মহাকবি হতে পারলেন না। তাহলে আপনাদের প্রশ্ন হতেই পারে যে মহাকাব্যের এমন কি বৈশিষ্ট্য আছে শুধু মাইকেল মধুসূদন দত্তই পারলেন, আর কেউ পারলেন না? রবীন্দ্রনাথও মহাকাব্য রচনা করেননি। তাহলে কি বৈশিষ্ট্য থাকলে, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটি মহাকাব্য সার্থক মহাকাব্য হতে পারে? মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে মহাকাব্যে ধর্মীয় বা পৌরাণিক বা ধর্মীয় কাহিনী থাকবে, যেটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে সেই বাল্মীকির রামায়ণের পৌরাণিক কাহিনীর প্রতিফলন ঘটেছে, কাহিনীর সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে মহাকাব্যে যুদ্ধের দামামা বেজে উঠবে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে রাম রাবণের যুদ্ধে রাবণ পুত্র মেঘনাদের বধ এবং অস্ত্রের ঝনঝনানি যুদ্ধ, এবং সেখানে আমরা দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত ঘাত প্রতিঘাত। মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে মহাকাব্য প্রথম থেকে শেষ পর্যন্ত একই ছন্দে রচিত হবে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রথম থেকে শেষ পর্যন্ত একই ছন্দে অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে রচিত। প্রসঙ্গক্রমে একটু কথা এখানে বলে যায়, আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে অমিত্রাক্ষর ছন্দ কি? অমিত্রাক্ষর ছন্দ কি? ছন্দের উপর আমি একটি ক্লাসও নিতে চেয়েছি, তারপর ছন্দ সম্পর্কে একটু হিন্টস দিয়ে যায়। এমনও হতে পারে এখান থেকে একটি প্রশ্ন এসে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর এই অল্প কথার মধ্যে থেকেও থাকতে পারে। আমরা জানি যে ছন্দ হচ্ছে ভাষার মাঝে এমন পরিমিতিবোধ সৃষ্টি করা যাতে ভাষা শ্রুতিমধুর হয়, হৃদয়গ্রাহী হয়। এই ছন্দ প্রধানত তিন প্রকার: অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং স্বরবৃত্ত ছন্দ। এছাড়া অসংখ্য প্রকার রয়েছে ছন্দের। তন্মধ্যে আর একটি প্রকারের কথা এখন আমি বলেছি, যেটি স্বতন্ত্র একটি প্রকার। মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন। এই অমিত্রাক্ষর ছন্দটা কি? অমিত্রাক্ষর ছন্দ অনেকটা অক্ষরবৃত্ত বা পয়ার ছন্দের কাছাকাছি বা তার সঙ্গে মিল রয়েছে, তাই বলে অক্ষরবৃত্ত ছন্দ কোনোভাবেই আমরা বলতে পারি না। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্তের সবগুলো সনেট অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অনেক প্রতিযোগী বা শিক্ষার্থী এখানে গুলিয়ে ফেলে যে সনেট, মাইকেল মধুসূদন দত্তের সনেটগুলো অমিত্রাক্ষর ছন্দে রচিত। না, আপনাকে মনে রাখতেই হবে যে মাইকেল মধুসূদন দত্তের সবগুলো সনেট অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ কাব্য কিন্তু অমিত্রাক্ষর ছন্দে রচিত। অমিত্রাক্ষর ছন্দের আক্ষরিক অর্থ হচ্ছে যেখানে মিত্রতা নেই, অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দের যে প্রচলনটা ছিল সেই প্রচলন থেকে বেরিয়ে এসে, অর্থাৎ ছন্দের গদবাঁধা যে নিয়ম ছিল সেখান থেকে বেরিয়ে এসে কিছুটা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি যে কাব্য রচনা করলেন মেঘনাদ বধ কাব্য, সেটি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। এবার আসুন মাইকেল মধুসূদন দত্তের, বলছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেঘনাদ বধ কাব্য একই ছন্দে অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে রচিত। মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে মহাকাব্যে পরিমিতিবোধ থাকে। পরিমিতিবোধ কি না, বড় না ছোট, অর্থাৎ পাঠককে যেখানে স্যাটিসফাই করতে পারে, পাঠক যেখানে বোর ফিল করবে না,
এরকম একটা পরিমিতি বোধ সেখানে থাকবে। এতক্ষণ আমি বলছিলাম মহাকাব্যের অনেকগুলো বৈশিষ্ট্যগুলোর ভেতর থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এই উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো সার্থক রূপে প্রয়োগ ঘটেছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে, যেটি অন্য কোনো মহাকবি, বাংলা সাহিত্যের কোনো মহাকবি করতে পারেননি। এবার আসুন যে পৃথিবীতে যত মহাকাব্য আছে এই সব মহাকাব্যকে অনেক ভাগে ভাগ করা হলেও প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জাত মহাকাব্য, আরেকটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। এখন আসুন সাহিত্যিক মহাকাব্য কি আর জাত মহাকাব্য কি মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহিত্যিক মহাকাব্য হচ্ছে যেটি কবির একান্ত নিজস্ব সৃষ্টি, অর্থাৎ যেটি সংকলিত নয়, সংগৃহীত নয়, পরিমার্জিত নয়, পরিবর্ধিত নয়, অর্থাৎ যেখানে একান্তভাবেই কবির সৃজনশীলতার পরিচয় মেলে। আবারও বলছি সহজ করে, সেটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য হচ্ছে কবির একান্ত নিজস্ব সৃষ্টি। জাত মহাকাব্য ঠিক তার বিপরীত। জাত মহাকাব্য হচ্ছে কবির একান্ত নিজস্ব সৃষ্টি নয়, সেটি হচ্ছে সংকলিত, সংগৃহীত, পরিমার্জিত, পরিবর্ধিত। যেমন গ্রিক জন্মান্ধ কবি হোমারের ইলিয়াড এবং ওডেসি দুটো, এই দুটো কিন্তু জাত মহাকাব্য। কেন জাত মহাকাব্য বলছি? কারণ হচ্ছে ট্রয়নগরে, গ্রিসের ট্রয়নগরে প্রাচীনকালে যেসব যুদ্ধ সংঘটিত হয়েছিল, ওই সব যুদ্ধে যোদ্ধাদের উৎসাহিত করার জন্য, উদ্দীপ্ত করার জন্য যেসব কবিতা আবৃত্তি হয়েছিল, গান গাওয়া হয়েছিল, সেগুলো এই জন্মান্ধ কবি হোমারের নির্দেশনায় সংগ্রহ করা হয় এবং তার নির্দেশনায় সেগুলো পরিমার্জিত হয়, পরিবর্ধিত হয়, সংকুচিত হয়। সেটি হচ্ছে ইলিয়াড, ওডেসি, যেটি জাত মহাকাব্য। আরেকটি জাত মহাকাব্যের কথা বলি, সেটি হচ্ছে বাল্মীকির রামায়ণ। এটিও বাল্মীকির রামায়ণ, আবারও বলছি বাল্মীকির রামায়ণ, এটিও জাত মহাকাব্য। তার কারণ এগুলো বিভিন্নভাবে সংকলিত হয়েছে, সংগৃহীত হয়েছে। বেদব্যাসের মহাভারত, এটিও জাত মহাকাব্য। পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্য দুটি বলে গণ্য করা হয়ে থাকে। এক হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, আর অন্যটি হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্ট। জন মিল্টনের প্যারাডাইস লস্ট। এই ছিল বাংলা সাহিত্যের মহাকাব্যের ধারায় খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো কেন আপনার মনে থাকবে? এই জন্য মনে থাকবে যে এই কথাগুলো বলার মাঝে সহজ একটা প্রক্রিয়া আছে এবং ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতার কারণে দীর্ঘদিন আপনার মনে থাকবে। এখন আসুন আজকে এই যে সংক্ষিপ্ত আলোচনা করেছি, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে তা সহজ করে আমি বলে দিচ্ছি, সেগুলো ফাইন্ড আউট করে দিচ্ছি। প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম মহাকবি কে? উত্তর আলাওল। আলাওল কোন শতকের কবি ছিলেন? 17 শতকের কবি ছিলেন। আলাওল তার সেই পদ্মাবতী কাব্যটি কোন কবির কাব্য অনুসরণে রচনা করেন? মালিক মোহাম্মদ জাওয়াসির পদুমাবত কাব্য অনুসরণে রচনা করেছেন। বাংলা সাহিত্যের যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের প্রথম মহাকবিকে? মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন যদি হয় বাংলা সাহিত্যের সার্থক মহাকবিকে? মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন যদি হয় বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকবিকে? তারপরে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য কোনটি? পরীক্ষা এসেছে মেঘনাদ বধ কাব্য। প্রশ্ন হতে পারে মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়েছে? উত্তর 1861 সালে। প্রশ্ন হতে পারে মেঘনাদ বধ কাব্যে মোট কতটি স্বর্গ রয়েছে? 9টি স্বর্গ রয়েছে। প্রশ্ন হতে পারে মেঘনাদ বধ কাব্যের নায়ক কে? রাবণ। প্রশ্ন হতে পারে যে মেঘনাদ বধ কাব্যের নায়ক, হ্যাঁ এখানে একটু বলি, মেঘনাদ বধ কাব্যের নায়ক কে? রাবণ না মেঘনাদ? এ নিয়েও কিন্তু গবেষকদের মাঝে বিতর্ক আছে। তবে অধিকাংশ গবেষকের মতে
এই রাবণই কিন্তু এ কাব্যের নায়ক। রাবণ এবং মেঘনাদ বিভ্রান্ত হবেন না। যদি প্রশ্ন হয় যে মেঘনাদ বধ কাব্যের নায়ককে, অপশনে রাবণও আছে, মেঘনাদও আছে, অবশ্যই আপনি রাবণ দিবেন। হ্যাঁ, যদি প্রশ্ন এমনটি হয়ে যায় যে রাবণের নাম সেখানে নেই, তাহলে অবশ্যই মেঘনাদ হবে। যদি প্রশ্ন হয় বাল্মীকির রামায়ণে নায়ককে, তাহলে তা রামচন্দ্র হবে। আর বাল্মীকির রামায়ণে খল চরিত্রকে, তাহলে কিন্তু রাবণ হবে। প্রশ্ন হতে পারে মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষ ছন্দে রচিত। মাইকেল মধুসূদন দত্তের পরে কে মহাকাব্য রচনা করেন? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হতে পারে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই একমাত্র মহাকাব্যটির নাম কি? বৃত্রসংহার। বৃত্রসংহার মহাকাব্যে কয়টি খণ্ড রয়েছে? দুটি খণ্ড রয়েছে। প্রশ্ন হতে পারে যে বৃত্রসংহার মহাকাব্যের প্রথম খণ্ডটি কত সালে প্রকাশিত হয়েছে? 1875 সালে। প্রশ্ন হতে পারে বৃত্রসংহার মহাকাব্যের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে 1877 সালে। যদি প্রশ্ন হয় মাইকেলের পরে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরে বাংলা সাহিত্যে কে মহাকাব্য রচনা করলেন? নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন কয়টি মহাকাব্য রচনা করেছেন? 3টি মহাকাব্য রচনা করেছেন। নবীনচন্দ্র সেনের 3টি মহাকাব্যকে একত্রে কি বলা হয়ে থাকে? উত্তর ত্রয়ী মহাকাব্য বলা হয়ে থাকে। নবীনচন্দ্র সেনকে অনুসরণ করে কে মহাকাব্য রচনা করেছেন? কায়কবাদ মহাকাব্য রচনা করেছেন। কায়কবাদের প্রকৃত নাম কি? কাজেমাল কুরেশি। কায়কবাদের মহাকাব্যটির নাম কি? মহাশ্মশান। এই কাব্যটি প্রতিপাদ্য কি? এই কাব্যটির প্রতিপাদ্য হচ্ছে 1761 সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। ওই কাহিনী নিয়ে কাব্যটি রচিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে কিন্তু রাখতেই হবে। সেটি হচ্ছে মহাশ্মশান মহাকাব্যটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? কোহিনূর পত্রিকায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে কিন্তু রাখতেই হবে যে কোহিনূর পত্রিকাটির সম্পাদক কে? মোহাম্মদ রওশন আলী। মনে রাখতেই হবে 3বার বলে দিচ্ছি, মোহাম্মদ রওশন আলী। এটা বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে গিয়েছে, সামনে আপনার পরীক্ষায় কিন্তু এসে যেতে পারে যে কোহিনূর পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ রওশন আলী। মোহাম্মদ কিন্তু না, মোহাম্মদ রওশন আলী। প্রশ্ন হতে পারে যে মহাশ্মশান মহাকাব্য একসঙ্গে কত সালে প্রকাশিত হলো? 1905 সালে। কোনো কোনো জায়গায় আপনারা পেতে পারেন 1904 সালে। দুরকমই পাওয়া যায়, তবে সঠিক তথ্য এবং বিশ্বস্ত বা নির্ভরযোগ্য তথ্য হচ্ছে যে 1905। মহাশ্মশানের প্রকাশকাল 1905। এই সালটি গুরুত্বপূর্ণ। বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সালটি কিন্তু এসেছে। প্রশ্ন হতে পারে যে কায়কবাদের পরে মুসলিম কবি হিসেবে কে মহাকাব্য রচনা করেন? ইসমাইল হোসেন সিরাজি। তার মহাকাব্যের নাম কি? স্পেন বিজয়। বা স্পেন বিজয় কে রচনা করেছেন? ইসমাইল হোসেন সিরাজি। অথবা স্পেন বিজয় কোন ধরনের সাহিত্যকর্ম? গীতিকাব্য, মহাকাব্য, সনেট, গল্প? এভাবে প্রশ্ন হতে পারে। মহাকাব্য। সর্বশেষ কায়কবাদের পরে কে কায়কবাদ ইসমাইল হোসেন সিরাজির পরে কে মহাকাব্য রচনা করেছেন? হামিদ আলী। জাস্ট হামিদ আলীর মহাকাব্যটির নাম কি? কাশেম বধ। মহাকাব্যের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসতে পারে যে মহাকাব্যের প্রধান বৈশিষ্ট্য কি? একটি থাকতে পারে বা 3টি অপশনে থাকতে পারে। এভাবে বৈশিষ্ট্য থেকে নানানভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হতে পারে মহাকাব্য প্রধানত কত প্রকার? 2 প্রকার। প্রশ্ন হতে পারে জাত মহাকাব্য কি? কবির একান্ত নিজস্ব সৃষ্টি। সাহিত্যিক মহাকাব্য কি? কবির একান্ত নিজস্ব সৃষ্টি। জাত মহাকাব্য কি? জাত মহাকাব্য হচ্ছে যেটা সংকলিত, সংগৃহীত। হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে ইলিয়াড কে রচনা করেছেন? হোমার। ওডেসি কে রচনা করেছেন? হোমার। কোন ধরনের সাহিত্যকর্ম? জাত মহাকাব্য। এরপরে প্রশ্ন হতে পারে যে বাল্মীকির রামায়ণ কে রচনা করেছেন? মহাভারত কে রচনা করেছেন? বেদব্যাস মহাভারত রচনা করেছেন। এভাবে প্রশ্ন হতে পারে। তারপরে জন মিল্টনের প্যারাডাইস লস্ট কে রচনা করেছেন? জন মিল্টন।
এভাবে এই মহাকাব্যের ধারা থেকে প্রধানত এই প্রশ্নগুলো হতে পারে। আমি যে প্রশ্নগুলো ফাইন্ড আউট করে দিয়েছি এই প্রশ্নের ভেতর থেকেই কিন্তু বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের মহাকাব্যের ধারা আমি পড়িয়েছি। আগামীকাল কিন্তু এই মহাকাব্যের ধারা থেকে আমি বেশি না, এখান থেকে 30টি প্রশ্ন দেব। এই 30টি প্রশ্নের এটাকে বলা হচ্ছে ক্লাস টেস্ট। যেহেতু আমি ক্লাস নিচ্ছি, এটার উপর থেকে হবে, এই জন্য ক্লাস টেস্ট হবে। আগামীকাল 9:30টায় এই ক্লাস টেস্টটি অনুষ্ঠিত হবে। আগেই কিন্তু বলে দিই যে লেকচারের ভেতর থেকেই 30টি কোশ্চেনই কিন্তু লেকচারের ভেতর থেকে হবে। 28 যারা পাবে তারা পাস করবে। আমি একটি বা দুটি ভুল মেনে নিতে পারবো, কিন্তু তার নিচে হলে কিন্তু আপনি ফেল করবেন। এই জন্য খুব মনোযোগ দিয়ে, আপনারা তো শুনেছেন, এবং মনোযোগ দিয়ে আরও কয়েকবার ভিডিওটা দেখবেন এবং আত্মস্থ করে কালকে পরীক্ষা অংশগ্রহণ করবেন। ছোট ছোট করেই কিন্তু বিসিএস প্রস্তুতি কিন্তু একসময় পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া যায়। একদিনে তো সব কিছু শেখা যায় না, তিল তিল করে নিজেকে প্রস্তুত করতে হয়। এমনও তো হতে পারে যে আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস টেস্ট থেকেই আপনি একটি প্রশ্ন কমন পেয়ে গেলেন। একটি করে 120টি ক্লাস থেকে 120টি প্রশ্ন যদি আপনি কমন পেয়ে যান, তাহলে কিন্তু আপনি প্রিলি পাস করে যাবেন। ঠিক আছে, একটি ক্লাস থেকে তো অনেকগুলো প্রশ্ন কমন পাওয়া যায়, এগুলো ভুল ধারণা। হ্যাঁ, অনেক জায়গায় ক্লাস আপনারা শোনেন, সেখানে আবার আজকের ক্লাস থেকে 4টি-5টি প্রশ্ন কমন পড়ে। আর একটি ক্লাস থেকে যদি 5টি প্রশ্ন কমন পড়ে, তাহলে 100টি যদি ক্লাস হয়, তাহলে তো প্রশ্ন কমন পড়বে হচ্ছে 500 প্রশ্ন কমন পড়বে। প্রশ্ন থাকে হচ্ছে 200, আর কমন পড়ে গেল হচ্ছে 500, তাই না? যে কারণে আপনি একটি ক্লাস থেকে যদি গড়ে একটি প্রশ্ন কমন পড়ে, ইভেন দুটো ক্লাস মিলেও যদি একটি প্রশ্ন কখনো কমন পড়ে, তাও তো আপনি অনেকখানি এগিয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটি ক্লাসের গুরুত্ব দিতে হবে। এখন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আমি শেষ করব, আপনারা কান পেতে শুনুন। সেটা হচ্ছে বিসিএস উদ্যম অনলাইন কোর্স। এই প্ল্যাটফর্মে দুটো ধারা রয়েছে। একটি ধারা হচ্ছে ফর অল, ওপেন, সবার জন্য আমি একটা ধারা উন্মুক্ত রেখেছি। সেটা কি, এখানে কিছু পোস্ট দেওয়া হবে, ফ্রি ক্লাস থাকবে। সে 40টা পর্যন্ত ক্লাস তো বলেছি, সেটা হবে। যেটা কথা দিয়েছে, তো আমি যে আপনার জুমে ভর্তি নেওয়ার জন্য ক্লাস দেব না, তা তো না। 40টা ক্লাস আমি কথা দিয়েছি, 40টা ক্লাস হবে। এখানে পোস্ট দেব, তারপরে পরীক্ষাগুলো হবে। এটা জেনারেল ভাবে হবে। আরেকটি ধারা এখানে আছে, সেটা হচ্ছে যারা এভাবে ক্লাস করে, যারা রিয়েল আসলে প্রস্তুতি নিতে চায়, শুধু এইভাবে জেনারেল ক্লাস করে তাদের হচ্ছে না। এজন্য আমরা আরেকটি ধারা তৈরি করেছি। সেটা হচ্ছে আমরা জুমে ক্লাস নেব এবং পরীক্ষা নেব। 120টি ক্লাস, 120টি ক্লাস টেস্ট, 120টি নোট এবং আরও যত রকম এক্সাম আছে, সবগুলো এক্সাম এর মধ্যে ইনক্লুড। বোঝার চেষ্টা করবেন, এক্সাম এবং ফুল কোর্স এর মধ্যে ইনক্লুড। এবং আমরা 20টি নোট দেব। সেই নোটগুলো কিভাবে প্রোভাইড করব সেটা কিন্তু আমি আপনাদের বলেছি। ঠিক আছে, এটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব অফিসের। 60টি 2 বারে 120টি নোট আমরা পৌঁছে দেব। ঠিক আছে, তাহলে কথাটা আরেকবার ক্লিয়ার করি যে এই বিসিএস উদ্যম অনলাইন কোর্সে একটা থাকবে সাধারণ, মাঝে মধ্যে ক্লাস হবে, তারপরে পরীক্ষা হবে, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আর একটা হচ্ছে যে সেটা হচ্ছে একদম ফুল একটা কোর্স, স্পেশালি সেখানে খুব সুশৃঙ্খলভাবে এটা ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। হ্যাঁ, তা আমরা যে ফুল যে কোর্সটা যে করাচ্ছি, এটা যদি আমরা অফলাইন বা ফিজিক্যালি করাই, তাহলে 18,200 এবং 7,200 হচ্ছে এক্সাম কোর্সের জন্য, অর্থাৎ 25,400 টাকা নেওয়া হয়ে থাকে। তবে কখনো কখনো ছাড়ে কিন্তু তার চেয়ে কিছু কমে ভর্তি হয়। হ্যাঁ, সেই জায়গাটাকে আমরা একদম ছোট্ট একটা অ্যামাউন্ট ধরেছি, 4,200 টাকা, এবং আমরা 50 জনকে এভাবে নেব। এটা বাড়তে বাড়তে 12,200 টাকা পর্যন্ত হবে। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এখন যারা ভর্তি হবে তারা 4,200 টাকা দিয়ে ভর্তি হয়ে 120টি ক্লাস, 120টি ক্লাস টেস্ট, আর অন্যান্য এক্সাম, মডেল টেস্ট
এবং 120টি নোটের কথা তো বলেছি, এসব কিছু আমরা প্রোভাইড করব। এবং আমরা যে কোনো নেটে তো সারা বাংলাদেশে প্রবলেম থাকে, যারা গ্রামে আছেন বিশেষ করে তাদের প্রবলেমটা আরও বেশি থাকে। সেটা কিভাবে ভিডিওটা প্রোভাইড করা যায় সেটাও আমরা আইটির সাথে কথা বলেছি, সেটা কিভাবে প্রোভাইড করা যায় সেটাও কিন্তু আমরা চিন্তা করছি, এবং সেটাও আমরা করব। ঠিক আছে, তাহলে আর ক্লাসটা কবে থেকে শুরু হবে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন। ক্লাসটা আমরা পর্যায়ক্রমে শুরু করব হচ্ছে মোটামুটি আমরা 7 দিনের মধ্যে আমরা শুরু করতে ভর্তি প্রক্রিয়াগুলো কমপ্লিট করব। আপনাদের যে গুগলে যে ফর্মটা পূরণ করতে বলেছি, আপনার নাম, সেখানে গার্ডিয়ানের নাম, তারপরে হচ্ছে আপনার মোবাইল নম্বর, ইমেল নম্বর, এগুলো দিয়ে ফর্মটা পূরণ করলে স্বয়ংক্রিয়ভাবে আপনি আমাদের সাথে লিঙ্কিং হয়ে যাবেন। এটা আমাদের দায়িত্ব। কবে থেকে কি ক্লাস হবে সব আপনি জেনে যাবেন। আবার একটু দুর্বোধ্য মনে হচ্ছে, আসলে দুর্বোধ্য নয়। যে যেমন কোন দিনে কোন ক্লাসটা হবে তার রুটিনটা তো আপনাদের আমরা প্রোভাইড করব, তাই না? কোন টিচার ক্লাস নেবে, কোন টপিক ক্লাস নেবে, যাতে আপনি আগেই প্রস্তুতি নিতে পারেন। ঠিক আছে, এইভাবে সব কিছু এখানে সুশৃঙ্খলভাবে হবে। আরেকটা কথা এর আগে বলেছি, আবারও বলি, আপনারা কেউ বসে থাকবেন না। তার কারণ সামনে কিন্তু বলেছি উইদিন 6 মান্থের মধ্যে 41, 42 এবং 43 বিসিএস, 3টি বিসিএস কিন্তু অনুষ্ঠিত হয়ে যেতে পারে। যে কারণে কবে আপনার ওই অফলাইন ক্লাস হবে, ফিজিক্যাল ক্লাস হবে, এই আশায় যারা বসে থাকবে তারা কিন্তু ভুল করবে। আরেকটি কথা হচ্ছে, অনেকেই ইউনিভার্সিটি খোলার কথা বলছে, কিন্তু একটি কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই, যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ টিকা দেওয়া নিশ্চিত না করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ডেকে নেয়, তাহলে সেটা অবশ্যই একটা আত্মঘাতী হবে। এজন্য আমিও কিন্তু আপনাদের আজকে বলি, আমার প্রথম দাবি হচ্ছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের যেন আগে টিকাটা দেওয়া হয়, আমরা একটু পরেই নেই। তার কারণ শিক্ষার জায়গাটা সবসময় আমরা প্রাধান্য দিয়ে থাকি। স্কুল বলি, কলেজ বলি, ইউনিভার্সিটি বলি, সেখানে সবাই বন্ধু, তারা পাশাপাশি বসে পড়াশোনা করে। হ্যাঁ, আর এগুলো খুলে দিলে তো শিশুরা আক্রান্ত হবে। এখন শিশুরা আক্রান্ত হবে, আর যারা মানে ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, সেখানে যে হবে না তা কিন্তু না। হ্যাঁ, সেখানে কিছু কি দেখবে, টেম্পারেচার দেখবে। টেম্পারেচার তো নাপা দুটা খেলে টেম্পারেচার তো নিচে নেমে যাবে, তাহলে কিভাবে করবে? করোনা নিয়ে যদি সে প্রবেশ করে তো ছড়িয়ে যাবে। এই জন্য আমার একটা দাবি থাকবে আমাদের অবস্থান থেকে, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার দাবি থাকবে যে প্রথমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিশুদের থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত তাদের দিতে হবে, এবং তাদের সামনে দাঁড়িয়ে যারা কথা বলবে শিক্ষক, এদেরকে আগে টিকাটা দেওয়া উচিত। অন্য যে কোনো ডিসিপ্লিন, এটা তো প্রুফ হয়েছে, অন্য যে কোনো ডিসিপ্লিনে তারা তো কাজ করছে, তাদের সমস্যা, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা খোলেনি, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই রিস্কটা রয়ে গেছে। অন্য যে কোনো ডিসিপ্লিনে তো দেখা যাচ্ছে তারা দূরত্ব বজায় রেখে কাজ করছে। এডুকেশন সেক্টরটাতে সেটা সম্ভব নয় বলেই কিন্তু এটা বন্ধ হয়ে আছে। যেহেতু বন্ধ হয়ে আছে, তাহলে কেন অযৌক্তিকভাবে আগে খোলা হবে? আমরা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পরিপূর্ণরূপে খুলে দিতে হবে। তবে আগে শিক্ষার্থী, তারপরে শিক্ষকদের টিকা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত। এই দাবি আমার, আপনার, আমার দেশের এবং সারা পৃথিবীর। ঠিক আছে, এজন্য যত চেষ্টা করে ইউনিভার্সিটি খুলতে পারে, অফিস খুলতে পারে। এটা দেখা যাচ্ছে ডিপার্টমেন্টে 500 স্টুডেন্ট ক্লাস করে, সেখানে 500 গার্ডিয়ান কিন্তু তার ছেলে মেয়েদেরকে পাঠাবে না। অতি আবেগী হয়তো ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার জন্য মিট হবে, অনেকদিন দেখা হয়নি, এই আবেগে হয়তো আমরা সেখানে যেতে চাচ্ছি। আবার যার আরেকটা শ্রেণী আছে যারা পড়াশোনাকে খুব ভালোবাসে, এটাই আমি প্রধানত বলতে চাই। সবকিছু মিলে আমরা সেখানে যেতে চাচ্ছি, যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। কিন্তু গ্যাপ সৃষ্টি হচ্ছে, অনলাইনেও তো কিছুটা মেকআপ দেওয়ার চেষ্টা করছে শিক্ষকরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব শিক্ষকরাই তো এখানে চেষ্টা করছে। সুতরাং আমরা যেন আত্মঘাতী কোনো সিদ্ধান্ত না নেই। ঠিক আছে, তো এই দিকে আমি কথা আর বাড়াতে চাচ্ছি না। মূল কথা আমি যেটি বলতে চেয়েছি, যে আমাদের এই যে প্ল্যাটফর্ম, এটা দুটো ধারা চলবে। একটা হচ্ছে জেনারেল, যেটা যারা এখানে ফুল কোর্সে ভর্তি হোক বা না হোক,
সবার জন্য উন্মুক্ত থাকবে, বছরের পর বছর এটা উন্মুক্ত থাকবে, নির্দিষ্ট সময়ের জন্য নয়। আরেকটি হচ্ছে ধারাবাহিকভাবে চলতে থাকবে, সেটা হচ্ছে ফুল কোর্সের যে একটা প্রক্রিয়া, সেটা আমরা ব্যাচ ওয়াইজ নেব এবং সেটা আমরা কমপ্লিট করব। শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলার সাথে এই অনলাইনে ক্লাসের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এটা চলতেই থাকবে এই ধারা। এই জন্য আমি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। তারপরেও কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের জিজ্ঞেস করবেন। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। আপনারা যারা ভর্তি হননি তাদের সুযোগ আমি আজকে পর্যন্ত রেখেছিলাম, আমি সামনে আরও 2 দিন বাড়িয়ে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভর্তি কমপ্লিট করুন। আরেকটা কথা বলে রাখি যে আমাদের যারা ভর্তি স্টুডেন্ট আছে, বিশেষ উদ্যমে যারা ভর্তি স্টুডেন্ট, তারা দ্রুত আমাদের অফিসে আমাদের সঙ্গে কথা বলবেন। তারা যেহেতু আমাদের ভর্তি, তাদের জন্য তো একটা ব্যবস্থা রয়েছে, সহজ একটা ব্যবস্থা রয়েছে। এই জন্য তাদেরকে দ্রুত আমাদের সঙ্গে কথা বলার জন্য আমি বলবো আর কি, ঠিক আছে। তো আজকে এই লাইভ ক্লাসে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আগামীকাল পরশু ক্লাস থাকবে কিনা আগামীকালকে জানিয়ে দেব। তবে পরীক্ষা কিন্তু 30 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। এই পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে আপনারা জানিয়ে দেবেন, পরীক্ষা অংশগ্রহণের জন্য উৎসাহিত করবেন। আবারও একটা কথা বলে রাখি যে আপনি যে মার্কস পান, আপনাদের বকা শুনলেও দেন। আমি তো বলেছি 28 পেলে পাস, 28-এর নিচে পেলে ফেল। এখন ফেল করলে দেন, একটু বকা শুনে তো আপনি যদি সামনের দিকে যেতে পারেন, অসুবিধা কি? বকা তো পরিণত বয়সেই শোনা উচিত ছিল শিক্ষার ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশে উল্টো হয়ে গেছে। শিশুদের বকা দেয়, বড়দের বকা দেয় না। শিশুরা কোনো প্রতিবাদ করতে পারে না, এই জন্য তাদের বকা দেয়। আমরা যত বড় হব তত আমাদের চাওয়া উচিত যে আমাদের বকা দেওয়া হোক, ঠিক আছে। সেই অধিকার নেই, মানে শিক্ষার্থীদের পাশে আমরা থাকি বিধায় তা অনেক সময় আমরা একটু কড়া হতে আমরা বাধ্য হই। তার কারণে এখনো পর্যন্ত আমরা দেখি যে ইউনিভার্সিটিতে কমপ্লিট করে আসার পরেও আমরা যদি প্রেশার না দিই, তারা কিন্তু পড়াশোনা করে না, ঠিক আছে। যে কারণে আর এই জায়গাতে বিসিএস তো আপনি এখানে না আসলে পড়াশোনা করতে পারতেন। এখানে আসার উদ্দেশ্য কি? এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বিসিএসটা আপনি ভালো মতো বুঝবেন, আপনি সিরিয়াস হবেন, সচেতন হবেন, ঠিক আছে। একটা কম্পিটিশনের মধ্যে থাকবেন, আর একজন কেমন মার্কস পাচ্ছে, আপনি কেমন মার্কস পাচ্ছেন, নিজেকে বুঝতে পারা। এই জন্যই তো আমরা এই প্ল্যাটফর্মটাতে এসেছি। এই জন্য আপনারা যদি একও পান তারপরে সেটা দেখাবেন, ঠিক আছে। আপনি 1 পেয়ে আমাকে বলেন স্যার আমি 1 পেয়েছিলাম, আজকে আমি 10 পেয়েছি। আপনি একসময় 15 পাবেন, 20 পাবেন, 25 পাবেন। এইভাবেই কিন্তু মার্কসটা আপনার ডেভেলপটা হবে, ঠিক আছে। তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না। আজকে এই রাতে লাইভ ক্লাস এখানে শেষ করছি। শেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং দোয়া রইল, আপনাদের সুস্থতা কামনা করি। আগামীকালকে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।